heterogeneous catalysis তাহলে catalysis হ্যাঁ catalysis কি জিনিস breakdown lysis মানে breakdown lysis মানে breakdown catalysis মানে catalytically breakdown using catalyst আমরা কিছু একটা ভাঙতে চাই heterogeneous মানে কি দুইটা টার্ম homogeneous আর heterogeneous তাই না জানো তো তাই না homogeneous and heterogeneous very easy thing very easy stuff different ways to understand catalysis but এগুলো আমরা পারি transition metal AS heterogeneous catalysis জানো তোমরা heterogeneous catalysis is one that is in a different phase from the reactants যেমন ধরো say nitrogen and hydrogen is forming ammonia তাই না এটাতে ক্যাটালিস্ট কি ছিল খেয়াল আছে নাকি খেয়াল নাই আয়রন মেটাল তাহলে দেখো রিঅ্যাকট্যান্ট গুলো হচ্ছে গ্যাস ক্যাটালিস্ট হচ্ছে সলিড তাহলে ক্যাটালিস্ট ডিফারেন্ট ফেজে না দেন দ্য রিঅ্যাকট্যান্ট এটাই বলছে আর heterogeneous catalyst is one that is in a different phase from the reactant তাহলে এক মার্কের জন্য যদি জিজ্ঞেস করে ইটস ইজি না তো এখন যদি ক্যাটালিস্ট ও গ্যাস হইতো তাহলে কি হোমোজেনাস ঠিক আছে নরমালি হোমোজেনাস রিঅ্যাকশন হোমোজেনাস ক্যাটালিস্ট গুলো হয় হচ্ছে ইটস সলিউশন ফর্ম মানে ক্যাটালিস্টও তোমার সলিউশন ফর্ম বা লিকুইড ফর্ম তোমার রিঅ্যাকট্যান্ট গুলো হচ্ছে সলিউশন ফর্মে আছে সো সেম ফেজ অ্যাকুয়াস লিকুইড সো সেম ফেজ সো এরকম হতে পারে এরপর ধরো কন্টাক্ট প্রসেস তোমার সালফিউরিক অ্যাসিড ম্যানুফ্যাকচারিং ওইখানে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ইউজ করি আমরা সলিড ক্যাটালিস্ট কিন্তু যে রিভার্সিবল রিঅ্যাকশনটা আছে সালফার ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন ফর্ম সালফার ট্রাইঅক্সাইড হ্যাঁ সালফার ডাইঅক্সাইড এন্ড অক্সাইড both are gas but তোমার ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড or vanadium 5 oxide it is a solid so again heterogeneous এরপর ধরো এখানে একটা एग्जांपल আছে ম্যাঙ্গানিজ পেরোক্সাইড is a solid and hydrogen peroxide এটা খেয়াল আছে হাইড্রোজেন পেরোক্সাইড এটাকে যখন আমরা ডিকম্পোজ করি বাই ইউজিং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও লেভেলসে পড়ছো এটা দিয়ে কি ফর্ম হয় ওয়াটার এন্ড অক্সিজেন রাইট তাহলে আমরা যদি অক্সিজেন গ্যাস যদি ল্যাবে বানাইতে চাই তাহলে আমাদের হাইড্রোজেন পেরোক্সাইডের বোতল আছে হাইড্রোজেন পেরোক্সাইডের বোতলের মধ্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সলিড এটা ছেড়ে দিব সবগুলা ধাপ ধাপ করে সব অক্সিজেন বের হয়ে যাবে সব হাইড্রোজেন পেরোক্সাইড না হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে রিঅ্যাকশন ইজ সো ফাস্ট আর যদি এমনিতে রাখা দাও বোতল তাইলেও দেখবা যখন বোতলের ক্যাপটা খুলতেছো দেখবা একটা ওই যে 7 আপ পেপসির ক্যাপ খুললে যেমন একটা সাউন্ড হয় পপ সাউন্ড মানে পপ না মানে একটা যে সাউন্ডটা হয় এই সাউন্ডটা পাবা কেন কারণ কিছু হাইড্রোজেন পেরোক্সাইড এমনিতেও সবসময় ব্রেকডাউন হয়ে হচ্ছে অক্সিজেন গ্যাস ফর্ম হবে তাহলে ভিতরে একটা অক্সিজেন গ্যাস আছে ওই গ্যাসটা বের হয়ে আসে ওকে বাট ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিলে তুমি খুব তাড়াতাড়ি হচ্ছে অক্সিজেন গ্যাস পাও রাইট এই যে এই রিঅ্যাকশনটা হচ্ছে তোমার কন্টাক্ট প্রসেস B2O5 এটা হচ্ছে ক্যাটালিস্ট এটা কন্টাক্ট প্রসেসের সেকেন্ড স্টেজ স্টেপ 2 ফার্স্ট স্টেপ হচ্ছে সালফার বার্নস ইন অক্সিজেন টু ফর্ম সালফার ডাইঅক্সাইড আর এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড হচ্ছে ক্যাটালিস্ট এই সালফার ট্রাইঅক্সাইডে পরে হচ্ছে তুমি সালফার ট্রাইঅক্সাইডকে জাস্ট ওয়াটার অ্যাড করলেই সালফিউরিক অ্যাসিড ফর্ম হয় বাট আমরা ওয়াটার অ্যাড না করে আমরা হচ্ছে ওই যে কন্টাক্ট প্রসেস মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের কন্টাক্টে আমরা সালফিউরিক অ্যাসিড ম্যানুফ্যাকচার করি মানে সালফার ট্রাইঅক্সাইডে জাস্ট ডাইরেক্ট ওয়াটার দিলে পুরো ইন্ডাস্ট্রি ফিউম দিয়ে ভরে যায় এর জন্য এটাকে আমরা অ্যাভয়েড করতে চাই আমরা ডাইরেক্টলি ওয়াটার দেই না আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে এটাকে কন্টাক্ট করাই তখন একটা অলিয়াম ফর্ম হয় মানে H2S2O7 এরকম একটা কম্পাউন্ড ফর্ম হয় ওইটার মধ্যে ওয়াটার দেই তাইলে হচ্ছে দিসি 1 মলিকিউল সালফিউরিক অ্যাসিড পাইসি 2 মলিকিউল সালফিউরিক অ্যাসিড হ্যাঁ সো 1 মলিকিউল আমাদের লাভ হলো ওইটা বাজারে বিক্রি করলে আমাদের প্রফিট আছে বুঝছো সো দ্যাট ইজ হাউ ইট গোস আচ্ছা এখন হোয়াট ইজ দা তোমার মেকানিজম এই হেটারোজেনাস ক্যাটালিস্ট কিভাবে কাজ করে ভালো করে দেখো অ্যাডসর্পশন কি হয় যেমন ধরো আমরা হানিকম স্ট্রাকচার বলছিলাম না ক্যাটালাইটিক কনভার্টার কারের যে সাইলেন্সার পাইপটা আছে ওই পাইপটাকে কাইটা মাঝখানে হচ্ছে আমরা ক্যাটালাইটিক কনভার্টারটাকে ফিট করে দিই তাহলে পাইপ দিয়ে যে গ্যাসটা বের হইতেছে
মানে ফুয়েল বার্ন হইছে বা কার্বন মনোক্সাইড ফর্ম হইছে বা নাইট্রোজেন মনোক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো ফর্ম হইছে, এটা তো পাইপের ভিতর দিয়ে বের হইতেছে। মাঝখানে ক্যাটালাইটিক কনভার্টার দিছি মানে কি আয়রন দিয়ে মেড, এটা হানিকম স্ট্রাকচার। কেন হানিকম? বিকজ হানিকম স্ট্রাকচারের সারফেস এরিয়াটা অনেক বড়। এখন গ্যাস যদি আমি যদি জাস্ট আয়রন মেটাল দিয়ে রাখি, গ্যাস আসবে, গ্যাস বের হয়ে যাবে। যতটুকু পরিমাণ টাইম থাকা দরকার বা যতগুলা গ্যাস আছে ওই অনুযায়ী তোমার বাইন্ডিংটা হবে না, আয়রন মেটালের সাথে ইন্টারাকশনটা হবে না। এর জন্য আমরা হানিকম স্ট্রাকচার বানাইছি যাতে ও যথেষ্ট পরিমাণ টাইম পায় টু প্রসিড উইদিন দ্য স্ট্রাকচার অর থ্রু দ্য স্ট্রাকচার, রাইট? এর জন্য আমরা মাঝখানে হানিকম স্ট্রাকচার করে ওটাকে দিচ্ছি। হানিকম তো বুঝছো, ওই যে বীজ যেখানে হচ্ছে হানি ইয়ে করে, ওইটা যদি দেখো, ওইটা কেউ দেখছো? এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড জিনিস। ওরা যে কেমনে বানাইছে আল্লাহ মাহবুব জানে। এরপর যে বাবুই পাখির বাসা দেখছো? ওরে বাপ, ওই আমার নানা বাড়িতে ওই পুকুরের পাশে একটা ছোট তাল গাছ আছে, ওটার মধ্যে বাবুই পাখি প্রচুর বাসা বানায়। তো বসে থাকলে দেখা যায় যে কেমনে বাসা বানাইছে, একটা একটা করে আনতেছে। এরপর ওদের তো আবার ডাইনিং রুম ড্রয়িং রুম সব আছে এটার ভিতরে, এই বাসাটার ভিতরে সব আছে। এবং এত জোরে ঝড় হয়, এই বাসাটা তো বানায় বেসিক্যালি উইন্টারে। সে ঝড় আসবে হচ্ছে আরো অনেক মাস পর, ওই সময় যাতে সে সার্ভাইভ করতে পারে এর জন্য বাসা বানানোর কাজ এখন শুরু করছে, বা আরেকটু আগে মনে শুরু করে। ওই যে যখন ওই যে ইয়ে হয়, ফসল হয়, ক্রপস যখন তুলে ওই যে ধান টান, ওইগুলা দিয়ে তো বানায়। একটা একটা করে আনে, আইনা বানায়, একজন আনে আরেকজন বানায়, সাপ্লাই দেয়। এবং এটা যে এই যে তাল গাছের পাতার মধ্যে যে ঝুলায়, এত ঝড় আসে, এরপর এটা ছুঁইটা পড়ে না, সো স্ট্রং। ওকে, হোয়াটএভার। কেন? আচ্ছা, হানিকম, রাইট। সো হানিকম স্ট্রাকচারটা হচ্ছে এরকম। সো এটা কিন্তু ওইখান থেকে নেয়া, রাইট। সো গেল আয়রন মেটালের সাথে ইন্টারঅ্যাকশন হলো, কি হইতেছে এমন সে নাইট্রোজেন আর হাইড্রোজেন কি করতেছে, বা ওই যে তোমার এক্সস্ট পাইপ দিয়ে যে গ্যাসগুলো বের হইতেছে, এরা ফার্স্টে অ্যাডজর্পশন করে। অ্যাডজর্পশন মানে কি? লেগে থাকা, স্টিক। ইটস নট অ্যাবজর্পশন। টিস্যু পেপার হচ্ছে অ্যাবজর্ব করে, বাট ঘাস ডিউকে কি করে? অ্যাবজর্ব করে। ডিউটা লাইগা থাকে ঘাসের মধ্যে, হ্যাঁ? বা হচ্ছে লিফের মধ্যে দেখবা উইন্টারে ইয়ে লাইগা থাকে, ডিউ লাইগা থাকে। সো ইটস অ্যাবজর্পশন, নট অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কি? টিস্যু পেপার দিলা, সোপ করলো পুরাটা, এটা হচ্ছে অ্যাবজর্পশন। এ বি, একদম জাস্ট এ ডি আর এ বি, ডিফারেন্স কিন্তু এইটুকুই। আচ্ছা, অ্যাবজর্পশন তাহলে স্টিক টু কি করতেছে? ইন হুইচ ওয়ান অর মোর রিঅ্যাক্ট্যান্টস বিকাম অ্যাটাচড টু দ্য সারফেস অফ দ্য ক্যাটালিস্ট। বোঝা যায়? এক নাম্বার পয়েন্ট, ছোট একদম সিম্পল ডিসকাশন। তাহলে প্রথম পয়েন্টটা কি? অ্যাবজর্পশন। সেকেন্ডটা কি? রিঅ্যাকশন। ফলোইং দ্য উইকেনিং অফ দ্য বন্ডস ইন দ্য অ্যাডসর্বড রিঅ্যাক্ট্যান্টস। তাইলে বন্ডটা কি হয়? ওই যে রিঅ্যাক্ট্যান্টের বন্ড তো ব্রেকডাউন হওয়া লাগবে, তাহলে রিঅ্যাক্ট্যান্টের বন্ডগুলো ওই যে ক্যাটালিস্টের সাথে অ্যাড হয়ে বন্ডগুলো ব্রেক হয়, ক্যাটালিস্টের সাথে ওরা ইন্ডিভিজুয়াল অ্যাটম হিসাবে অ্যাড হয়। তাহলে এখানে এই রিঅ্যাকশনে বন্ড ব্রেকিং হয়, এট দ্য সেম টাইম বন্ড মেকও হয়। ঠিক আছে? বন্ড ব্রেকিং এন্ড উইকেনিং দ্য বন্ড, নট অনলি দ্যাট, বন্ড ব্রেকিং এন্ড বন্ড মেকিং দুইটাই হয়। হওয়ার পর লাস্ট পয়েন্ট হচ্ছে ডিসঅপশন, বের করে দেয়। ঠিক যেভাবে ধরো যে কোনো একটা মেশিন, ধরো চানাচুর বানাবে, চিপস বানাবে, এটার মেশিন কি করে? তুমি ওই র ম্যাটেরিয়ালস গুলো দিলা, মেশিনটা হচ্ছে ক্যাটালিস্ট, এভাবে চিন্তা করো। তাহলে মেশিনটা বিভিন্ন প্রসেসিং করলো, করে লাস্টে কি করে? তাহলে অ্যাবজর্পশন, র ম্যাটেরিয়ালকে অ্যাবজর্ব করলো মেশিনটা। রিঅ্যাকশন মানে চিপস বানানোর পুরো প্রসেসটাকে কমপ্লিট করলো। এরপর ডিসঅপশন, প্যাকেটের মধ্যে দিয়ে দিল, প্যাকেট হয়ে বের হয়ে গেল। এই তো পুরো জিনিসটা কিন্তু এটাই, একদম সেম ঘটনা। তাহলে অ্যাবজর্পশন, রিঅ্যাকশন, ডিসঅপশন, শেষ। ডিসঅপশন কি? ইন হুইচ দ্য রিঅ্যাকশন প্রোডাক্ট বিকামস ডিটাচড ফ্রম দ্য সারফেস অফ দ্য ক্যাটালিস্ট। তাহলে প্রোডাক্ট বাইরে হয়ে যাবে, মেশিন আগের মতো হয়ে যাবে। মেশিনের তো কোনো চেঞ্জ নাই নাকি? প্রত্যেকদিন মেশিন বদলানো লাগে না, মেশিন ইজ দ্য ক্যাটালিস্ট, রাইট? So that's how it goes. In contact process, the reaction step has two parts. Part 1, sulfur dioxide adsorbs onto the vanadium. মানে ওই যে রিঅ্যাকশন 3 যেটা মানে রিঅ্যাকশন স্টেপ 2 যেটা বলতেছিলাম, এই যে সালফার ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন সালফার ডাইঅক্সাইড, এখানে তো ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড আছে অ্যাজ ক্যাটালিস্ট। পুরো ঘটনাটা কি হয় এটা কি এক্সপ্লেইন করতেছি কিন্তু এখানে দেখো। ফার্স্ট স্টেপে কি হইতেছে? এই স্টেপ 2টা দুইটা পার্ট।
ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড সালফার ডাইঅক্সাইডের সাথে অ্যাটাচ হয়ে মানে রিঅ্যাক্ট করে V2O4 আর সালফার ট্রাইঅক্সাইড ফর্ম করে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ 1। সেকেন্ড স্টেপে কি করে, V2O4 and half moles of oxygen V2O5 ফর্ম করে। তাহলে দেখো এই যে ক্যাটালিস্ট বের হয়ে গেল, তাই না? এই দেখো ইন্টারমিডিয়েটটা কি V2O4 না, এই দেখো V2O4 আর V2O4 ক্যান্সেল আউট। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা কি V2O5, এই যে দেখো V2O5 হচ্ছে ক্যাটালিস্টটা, এই যে ক্যাটালিস্ট, এই যে V2O5 V2O5, তাহলে এটাও তো আনচেঞ্জ, তাই না? তাহলে কি হইতেছে, সালফার ডাইঅক্সাইড প্লাস হাফ মোলস অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু সালফার ট্রাইঅক্সাইড। দ্যাটস ইট। বোঝা যায়? বোঝা যায় না? আচ্ছা আবার বলি, কোন রিঅ্যাকশনটা মানে ক্যাটালিস্টে কিভাবে কাজ করতেছে এটা বলতেছে। এই দেখো one of the reactant is adsorbed in the catalyst surface. এই যে V2O5 টা তো ক্যাটালিস্ট, রিঅ্যাকশনটা কি ছিল স্টেপ 2 যেটা বলতেছি, স্টেপ 2 ওই যে কন্টাক্ট প্রসেসর, ওইটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন। কি বলতেছিলাম, সালফার ডাইঅক্সাইড রিঅ্যাক্টস উইথ অক্সিজেন টু ফর্ম সালফার ট্রাইঅক্সাইড, এটা তো রিঅ্যাকশন। এই যে V2O5 হচ্ছে ক্যাটালিস্ট, এটার মেকানিজম অফ অ্যাকশনটা আমরা বলতেছি অ্যাডসরপশন, রিঅ্যাকশন, ডিসঅর্পশন। তাহলে অ্যাডসরপশন কি, দেখো V2O5 সালফার ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে এই যে ইন্টারমিডিয়েট ফর্ম করছে V2O4 এন্ড সালফার ট্রাইঅক্সাইড, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা ইন্টারমিডিয়েট। তাহলে এই V2O4 টা ইন দ্য সেকেন্ড স্টেপ ইট ইজ রিঅ্যাক্টিং উইথ দ্য আদার রিঅ্যাক্টেন্ট। প্রথম রিঅ্যাক্টেন্ট হচ্ছে এইটা, এই দেখো এটা রিঅ্যাক্ট করছে সালফার V2O5 এর সাথে, করে V2O4 ইন্টারমিডিয়েট এন্ড সালফার ট্রাইঅক্সাইড ফর্ম করছে। সেকেন্ড স্টেপে এই যে ইন্টারমিডিয়েটটা ইট ইজ রিঅ্যাক্টিং উইথ the other reactant to form V2O5. তাহলে এই যে catalyst is regenerated, দেখো V2O5 is regenerated আর V2O4 হচ্ছে intermediate, cancel out, V2O5 catalyst cancel out, থাকলো কি সালফার ডাইঅক্সাইড প্লাস হাফ O2 is equal to সালফার ট্রাইঅক্সাইড। বুঝা যায়? এবং সবগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপারটা, ক্যাটালিস্ট আসবে, ও অ্যাডসর্ব করবে, এরপর ডিসলভ করবে, ইন্টারমিডিয়েট ফর্ম হবে, ইন্টারমিডিয়েট is cancelled out, our catalyst is regenerated, only the reactants will be there. Okay, right. So that is it. Catalytic converters, other problems, egula dekhba. Carbon monoxide is a toxic gas that interferes with oxygen transport from the lung through the bloodstream to vital organs in the body. Eta to oi class 1 থেকে পড়ে আসতেছো। Nitrogen monoxide is easily oxidized in the atmosphere to nitrogen dioxide. It can act as a respiratory irritant and contribute to the formation of acid rain. So এই প্রবলেম গুলো আছে। তাহলে সলিউশন কি, সলিউশন হচ্ছে এই যে ক্যাটালাইটিক কনভার্টার। ঠিক আছে, কি হয় ক্যাটালাইটিক কনভার্টার কি করে, এই যে দেখো আলটিমেটলি দ্য ওভারঅল রিঅ্যাকশন যেটা হয় এটা হচ্ছে কার্বন মনোক্সাইড এন্ড নাইট্রোজেন মনোক্সাইড, এই দুইটাই তো প্রবলেম। কার্বন মনোক্সাইড ফর্ম করে ইনকমপ্লিট কম্বাশন, আর নাইট্রোজেন মনোক্সাইড ফর্ম করে হচ্ছে ওই যে ইগনিশন অফ কার ইঞ্জিন, এটার জন্য নাইট্রোজেন রিঅ্যাক্টস উইথ অক্সিজেন টু ফর্ম নাইট্রোজেন মনোক্সাইড, এটাই তো আলটিমেটলি তোমার ইয়ে করে অ্যাসিড রেইন করে। এই দুইটাকে কনভার্ট করে কি করে, কার্বন ডাইঅক্সাইড এন্ড নাইট্রোজেন গ্যাসে কনভার্ট করে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ ক্যাটালাইটিক কনভার্টার। মোস্ট প্রবাবলি এটার একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে ছোট করে, নাই দরকারও নাই। তো দ্যাট ইজ ইট। তাহলে এখানে তিনটা মেইন জিনিস, what is homogeneous and heterogeneous catalyst, বললাম হোমোজেনাস হচ্ছে সেম ফেজে থাকবে রিঅ্যাকটেন্টের সেম ফেজে, হেটারোজেনাস হচ্ছে ডিফারেন্ট ফেজে থাকবে। আর ক্যাটালিস্ট কিভাবে কাজ করে, তোমার কি অ্যাবজর্পশন, রিঅ্যাকশন, ডিসঅর্পশন, দ্যাটস ইট। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা খেয়াল রাখা দরকার, এটা হচ্ছে ট্রানজিশন মেটাল আয়ন গুলাই ট্রানজিশন মেটাল গুলাই কেন ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, বিকজ ওরা খুব ইজিলি অক্সিডেশন স্টেটে ট্রান্সফার করতে পারে, মানে অক্সিডেশন স্টেটের ওদের ট্রান্সফরমেশনের জন্য খুব বেশি এনার্জি লাগে না। এই দেখো আয়রন 2+ থেকে ও আয়রন 3+ হবে, ইটস ভেরি ইজি টু। এই যে দেখো এখানে ভ্যানাডিয়ামটা, এখানে যে ভ্যানাডিয়ামের এক্সাম্পল দেখাইতেছিলাম, এটা হচ্ছে ভ্যানাডিয়ামে এখানে চার্জ হচ্ছে +4, এটা +5, তাহলে এই কনভার্সনটা ইজ ভেরি ইজি। ডি সাবশেল থেকে একটা ইলেকট্রন, ডি সাবশেলে একটা ইলেকট্রন ঢুকতেছে, ডি সাবশেল থেকে একটা ইলেকট্রন বেরোতেছে। So energy, required energy is not that much, so it is very easily transferable.
মানে অক্সিডেশন স্টেটটা খুব ইজিলি চেঞ্জ হয়, এই কারণে ট্রানজিশন মেটাল গুলো হচ্ছে তোমার হিসেবে কাজ করে। এই লার্নিং টিপস গুলো পড়ো, ওটাতে অ্যাবজর্পশন নিয়ে কথা বলছে, ঠিক আছে। হোমোজেনাস ক্যাটালাইসিস শেষ করে দিই। ট্রানজিশন মেটাল এন্ড হোমোজেনাস ক্যাটালাইসিস বলছি অলরেডি। এই রিঅ্যাকশনটা দেখো, H2O2 minus and iodide forming sulfate and iodine, এটা আমরা ইয়েতে পড়ছি রেডক্স টাইট্রেশনের মধ্যে এই রিঅ্যাকশনটা দেখছি। এখন এই রিঅ্যাকশনটা ক্যাটালিস্ট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন এন্ড দ্য ক্যাটালিস্ট ইজ হোমোজেনাস। কেন দেখো এই রিঅ্যাকশনটা কেন ক্যাটালিস্ট ডিপেন্ডেন্ট এটা একটু বোঝা দরকার। এখানে দেখো দুইটা নেগেটিভলি চার্জড আয়ন ইজ রিঅ্যাক্টিং, রাইট অর নো? এখন যদি কলিশন করতে চায় এই দুইটা আয়ন একটা আরেকটাকে রিপেল করবে না, তাহলে রিঅ্যাকশন কেমন হবে? তাহলে এর জন্যই হিয়ার ক্যাটালিস্ট ইজ রিকোয়ার্ড। তাহলে ক্যাটালিস্টে কি করে দেখো, ফার্স্ট স্টেপে এখানে ক্যাটালিস্টে কে আয়রন 2+, তাহলে আয়রন 2+ একটা পজিটিভলি চার্জড আয়ন ও H2H2 মাইনাস কে সালফেট আয়ন এর আয়রন 3+ এ কনভার্ট করে, আয়রন 3+ আবার আয়োডাইড কে আয়রন 2+ এর আয়োডিনে কনভার্ট করে। বোঝা যায়? হ্যাঁ, তাহলে স্টেপ 1 এন্ড স্টেপ 2 তুমি চাইলে আয়রন 3+ কেও এখানে ক্যাটালিস্ট বলতে পারো, যদি স্টেপ 2 কে তুমি স্টেপ 1 বলো এন্ড স্টেপ 1 কে স্টেপ 2 বলো। বোঝা যায়? মানে ফার্স্ট স্টেপে আয়রন 3+ is reacting with iodide to form iron 2+ and iodine. সেকেন্ড স্টেপে ওই আয়রন 2+ টা is reacting with the thiosulfate ion, মানে ডাইথায়োনাইড আয়ন to form sulfate and iron 2+. তাহলে যদি এখানে যেভাবে লেখা আছে এভাবে যদি হয় তাহলে আয়রন 2+ is the catalyst because it is initiated the reaction. যদি আগে স্টেপ 2 হয় তাহলে আয়রন 3+ is the catalyst. বুঝতে যায় কথাটা? রাইট। সো ওই যে অল্টারনেটিভ মেকানিজম ওরা বলেও দিছে, এটা দেখো অল্টারনেটিভ মেকানিজম আয়রন 3+ মানে স্টেপ 1 আগে স্টেপ 2 পরে এভাবে আসছে। ক্লিয়ার নেহা? অক্সিডেশন অফ ইথেন ডায়োয়েট আয়ন, এটার অক্সিডেশন এইটা হচ্ছে তোমার আচ্ছা এটা জাস্ট ছোট করে দেখাই দিই। এই গ্রাফটা বলছি না কখনো এক্সপ্লেইন করছি আমি, এই গ্রাফটা দেখো রিঅ্যাকটেন্ট কনসেন্ট্রেশন এন্ড টাইম, এই গ্রাফটা এক্সপ্লেইন করছি কখনো? পৃথিবীতে যত রিঅ্যাকশন আমরা সোফার দেখলাম সবগুলো দেখলাম ইনিশিয়াল রিঅ্যাকশন ইজ ফাস্টেস্ট, কিন্তু আমরা এখানে দেখতেছি এখানে এসে রিঅ্যাকশন হেভি ফাস্ট হয়ে গেছে। নাম্বার 2 গ্রাফের যে নাম্বার 2 পয়েন্ট, এখানে এসে রিঅ্যাকশন হেভি ফাস্ট হয়েছে, ইনিশিয়াল রিঅ্যাকশনের চেয়ে স্লোপ বেশি। কিন্তু নরমালি তো ইনিশিয়ালি রিঅ্যাকটেন্টের নাম্বার হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে মোর ফ্রিকোয়েন্ট সাকসেসফুল কলিশন মোর রেট অফ রিঅ্যাকশন। তাহলে এই গ্রাফ এমন কেন? এটার এক্সপ্লেনেশন হচ্ছে এই গ্রাফটা কি টাইপের রিঅ্যাকশনের জন্য, যেমন ধরো এই রিঅ্যাকশনটার জন্য দেখো ম্যাঙ্গানেট আয়ন ইজ রিঅ্যাক্টিং উইথ ক্যাটালিস্ট, বাট ক্যাটালিস্ট থাকলেও তো ইনিশিয়াল রেট ফাস্টেস্ট হওয়ার কথা। তাহলে ম্যাঙ্গানেট আয়ন ইজ রিঅ্যাক্টিং উইথ ডাইথায়োনাইড আয়ন ইন দ্য প্রেজেন্স অফ হাইড্রোজেন আয়ন মানে অ্যাসিড টু ফর্ম ম্যাঙ্গানিজ 2+ and কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। তাহলে এই টাইপের গ্রাফ এটা তুমি এক্সামে প্রচুর দেখবা, প্রচুর আসে এই জিনিসটা এক্সামে। এই টাইপের গ্রাফ যখন দেখবা তখন তোমাকে যেটা বুঝতে হবে যে কেন ইনিশিয়াল রেট এখানে ফাস্টেস্ট না, বিকজ এই রিঅ্যাকশনটা অটো ক্যাটালাইটিক রিঅ্যাকশন, অটো ক্যাটালাইসিস বলি এটাকে আমরা। অটো ক্যাটালাইসিস কেন? ওয়াই অটো ক্যাটালাইসিস? দেখো এখানে ম্যাঙ্গানিজ 2+ আয়ন ফর্ম হচ্ছে, তার মানে ইনিশিয়ালি রিঅ্যাকশন যখন স্টার্ট হইছে তখন ম্যাঙ্গানিজ 2+ আয়ন একটাও ছিল, রিঅ্যাকশন হইতেছে ম্যাঙ্গানিজ 2+ আয়নের কনসেন্ট্রেশন বাড়তেছে, ম্যাঙ্গানিজ 2+ আয়ন নিজেই এই রিঅ্যাকশনের ক্যাটালিস্ট। তাইলে যখন টাইম একটু পাস করছে তখন ক্যাটালিস্ট জেনারেট করছে উইদিন দ্য রিঅ্যাকশন ভেসেল, ইন সিটু ক্যাটালিস্ট হইছে, তৈরি হইছে। যখন ক্যাটালিস্ট এডিকুয়েট অ্যামাউন্টে ফর্ম হইছে তখন কি হইছে, রিঅ্যাকশনের রেট বাইরে গেছে বিকজ ম্যাঙ্গানিজ 2+ আয়ন ইজ দ্য ক্যাটালিস্ট হিয়ার। এই রিঅ্যাকশনগুলোকে আমরা অটো ক্যাটালাইসিস রিঅ্যাকশন বলি, মানে রিঅ্যাকশনের মধ্যেই একটা প্রোডাক্ট ফর্ম হইছে যে প্রোডাক্টটা নিজেই ক্যাটালিস্ট। বোঝা যায় কথাটা? দেখো তো বোঝা যায় না? আচ্ছা এই রিঅ্যাকশনটা ভালো করে খেয়াল করো, ম্যাঙ্গানিজ 2+ আয়ন টাইম যখন 0 মানে ইনিশিয়ালি রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটাতে ইনিশিয়ালি কোনো ক্যাটালিস্ট ছিল না। এখন ম্যাঙ্গানিজ 2+ আয়নটা এই রিঅ্যাকশনের ক্যাটালিস্ট, কিন্তু ম্যাঙ্গানিজ 2+ আয়ন তো একটাও ছিল না এই রিঅ্যাকশন, আমরা তো দেই নাই বাইরে থেকে কোনো ক্যাটালিস্ট, আমরা শুধু রিঅ্যাকশনটা এভাবে করতে দিছি, ম্যাঙ্গানেট আয়ন দিছি, ডাইথায়োনাইড দিছি, হাইড্রোজেন আয়ন দিছি, দিয়ে এখানে রাখছি রিঅ্যাকশনটা। তাহলে
এই রিঅ্যাকশন ইজ স্লো, ক্যাটালিস্ট দেই নাই কোনো বাইরে থেকে, কিন্তু আমরা দেখতেছি একটু পর রিঅ্যাকশন অনেক ফাস্ট হয়ে গেছে, প্রচুর বাবলস বের হইতেছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। কেন? ইনিশিয়ালি বাবলস খুব কম ছিল। কেন বের হইতেছে? ইনিশিয়ালি তো বাবলস বেশি হওয়ার কথা, এর চেয়েও বাবলস বাইরে গেছে কিছুক্ষণ পর। তাহলে কি বুঝলাম? ম্যাঙ্গানিজ 2+ আয়নটা যেটা ফর্ম হইছে উইদিন দ্য রিঅ্যাকশন, ডিউরিং দ্য রিঅ্যাকশন পিরিয়ড, এই ম্যাঙ্গানিজ 2+ আয়ন ইটসেলফ ইজ দ্য ক্যাটালিস্ট ফর দিস রিঅ্যাকশন। এর জন্য এই রিঅ্যাকশনটাকে, হ্যাঁ মানে ম্যাঙ্গানিজ 2+ আয়ন ফর্মেশনটা হচ্ছে না, ম্যাঙ্গানিজ 2+ আয়ন যেটা ফর্ম হইছে ওইটাই এই রিঅ্যাকশনের ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে। এর জন্য এই রিঅ্যাকশনের গ্রাফ এরকম। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই গ্রাফটাকে আইডেন্টিফাই করা খুব ভালো করে বুঝো। তুমি এমন কোনো প্যাস কোশ্চেন পেপার নাই যেটাতে অটো ক্যাটালাইসিসের কোনো একটা কোশ্চেন তুমি পাবা না। অলমোস্ট সবগুলো কোশ্চেন পেপারে ইদার এমসিকিউ ফরম্যাটে অথবা 1 মার্ক 2 মার্কের জন্য এরকম একটা কিছু দিয়ে দিছে, দেখবা। এই যে দেখো, at the start of the reaction the color of potassium manganate 7 ফিগারটাকে ডেসক্রাইব করতেছে। Solution takes some time to disappear. Okay, the color of the potassium manganate 7 solution now disappears more quickly because there are manganese 2+ ions to catalyze the reaction. At the end of the titration, there are no more ethane diode ions left to react, so the remaining potassium manganate 7 solution gives the mixture a pink color. The last হচ্ছে তুমি pink color দেখতেছো because only manganese 2+ ions are present at the end of the reaction. Okay, sometimes to disappear because of because of the reaction was slow initially, right? So this reaction is autocatalysis. That's it. And mashallah, this is the end of your transition method chapter. Or just organic chemistry baki ache. We'll try to finish as early as possible. Exam practice তোমাদের কাজ না, যাদের টাইম আছে করতে পারবা, ওয়েল এন্ড গুড, আই অ্যাপ্রিশিয়েট। কিন্তু তোমরা এই যে টাইম নষ্ট করো, যে টেবিলটা আজকে করে নিয়ে আসতা, তাহলে আমাদের কাজ হয়ে যেত, আমরা এক্সাম প্র্যাকটিস গুলো করতে পারতাম। বাট নেক্সট ক্লাসে ইয়ে করে আসো, টেবিলটা শেষ করে আসো সবাই। দরকার চার্ট পেপার কিনে নিয়ে যাও, নিয়ে গিয়ে বাসায় কাজটা করো, অনেক অনেক কাজ হয়ে যাবে। অলমোস্ট 1/4 of the syllabus of unit 5 is transition mathematics. And you see the colors are, if you don't set them in pattern, it will be very difficult job to identify. একদম কালার আবার মানুষের কেমনে মনে থাকে, কিন্তু প্যাটার্নে সেট করতে পারলে তুমি এটাকে খেয়াল রাখতে পারবা। আর এক্সামের আগের দিন তো অবশ্যই তুমি রিভিশন দিয়ে যাবা। তো রিভিশন দিলে তোমার খেয়াল থাকবে, সবকিছু তো তোমার রিভিশন দেওয়া দরকার নেই। ট্রানজিশন মেটাল, কালার, কেমিস্ট্রি, টেবিল দুইটা অবশ্যই তোমাকে রিভাইজ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকবে আজকে। আর নেক্সট ক্লাস থেকে পাবিহা নো অনলাইন। Okay, sir.